বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন যুক্তরাজ্যের নর্দাম্বিয়া ইউনিভার্সিটি লন্ডনের শিক্ষক ডক্টর আলিয়ার হোসেন, একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে তিনি কাজ করেন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, এর বাইরেও তিনি সামাজিক নানা ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে রিফর্মসের আলোচনা প্রচুর হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে প্রচুর। তো এই এক বছরে আসলে সেই যে ন্যারেটিভ বা বয়ান যেগুলো আমরা শুনছি বা দেখছি, তার বিপরীতে দাঁড়িয়ে যদি আমরা প্র্যাকটিক্যাল আসলে অর্জনটা কী হয়েছে, কতখানি হয়েছে, এখানে সম্ভাবনা কী, দুর্ভাবনা কী, এই জায়গাগুলো যদি আপনারা একটু নিজেরা, যেহেতু বয়সে তুলনামূলক তরুণ এবং সম্ভাবনাময়, আমি বলবো আপনারা কিভাবে দেখেন আসলে। ধন্যবাদ জিলুর ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। কারণ আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি কারণে ছিল বিভিন্ন জায়গায় কিছু সংস্কার এবং পরিবর্তন এবং পরিবর্ধন করা। গত 16-17 বছরে আমাদের যে অপারেশন আমরা গো থ্রু করেছি এবং যেটার কারণে আমাদের বিভিন্ন জায়গাতে যে সিস্টেম লস বা করাপশন প্র্যাকটিস বা বিভিন্ন লুপহোলসগুলো যেগুলো সৃষ্টি হয়েছে, এগুলোর কারণে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট, গ্রোথ সব কিছুই ব্যাহত হয়েছে। বাট দুঃখজনক হলেও সত্যি আমাকে বলতে হচ্ছে যে গত এক বছরে সংস্কারের যে প্রমিস করা হয়েছিল বা সংস্কারের যে রোডম্যাপ তারা দিয়েছিল, প্রায় 367টা, ইফ আই এম রাইট 367 or সামথিং লাইক দ্যাট। এবং সেই ক্ষেত্রে সেই আলোকে যদি আমরা সংস্কার চিন্তা করি বা দেখি, এবং আমি আসার আগে কিছু মিডিয়া নিউজ দেখলাম যে মেজরিটি মিডিয়া বা টকশোতে সবাই যেটা বলছে এবং আমরা যেটা সেকেন্ডারি ইনফরমেশন পাচ্ছি, ইট ইজ প্রেটি মাচ 10 to 15% ম্যাক্সিমাম সংস্কার তারা করতে পেরেছে। তো এটা এক বছরে, এটা সত্যি দুঃখজনক। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাদের এই মেকানিজম ছিল কিনা, কিন্তু সেজন্যই তো তারা যে 10টা ডিপার্টমেন্ট বা যে অ্যাডভাইজারি বোর্ড যারা করেছে, কমিশন করেছে 11টা যে 11টা কমিশন, এবং যেখানে যে পরিমাণ লোক তারা নিয়োগ দিয়েছে এক্সপার্টিস, তাদের ভাষ্য অনুযায়ী অনেকগুলো এরিয়া ছিল যেগুলো কিন্তু করার জন্য খুব বেশি আপনার সময় বা ওয়েট করতে হয় না। কিছু জায়গা আছে অবশ্যই এগুলো আমাদেরকে আপ টু ন্যাশনাল ইলেকশন পর্যন্ত হয়তো ওয়েট করতে হতে পারে, বা একটা সংসদীয় ব্যবস্থার দরকার আছে, সেখানে ওই ডিসিশন নেওয়া উইদাউট পার্টিকুলার ওই সিনারিও ছাড়া বা ওই সংসদ না বসলে হয়তো ডিসিশন নিতে পারবে না। সেক্ষেত্রে আমরা হয়তো মানতে পারি যে এই কাজগুলো ডিলে হলে ওকে অ্যাকসেপ্টেবল। বাট রাদার দ্যান দ্যাট অনেক জায়গা আছে যেখানে আপনি হয়তো অর্ডার করলে বা আপনি হয়তো একটা চিঠি লিখে দিলে বা এটা একটা বোর্ড মিটিং বা একটা যে কোনোভাবে এটা করা যেতে পারতো, তো সেই কাজগুলো করতে পারেনি। এবং এইখানে আমরা প্রথমেই বলে রাখবো যে আমরা কিন্তু প্রথম দিকেই বলেছি যে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে থেকে যারা এক্সপার্টিস এসেছে, তারা যাদেরকে এক্সপার্ট ভাবছেন তারা তো আসলে এক্সপার্ট ছিলেন না। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় মূল গ্যাপসটা সৃষ্টি হয়েছে, যে সংস্কারে যারা ছিলেন সেই রিক্রুটমেন্টটা হয়তো যথার্থ হয়নি, তাদের এক্সপার্টিসের অভাব আছে। এখানে আমরা যেই কাজগুলো সেক্রেটারিয়েটদের করার কথা, সেই কাজগুলো যদি আমরা হঠাৎ করে আন্দোলন থেকে এসে কেউ করতে চায়, ডেফিনেটলি এখানে স্কিলস গ্যাপ হবেই। তো ওই কারণগুলোতেই কিন্তু এই সংস্কারের যে রোডম্যাপ ছিল সেটা সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। এবং এখনও যদিও এটাও কেউ আমাকে বলতে পারে বা প্রশ্ন করতে পারে যে এখনও তো হাতে কিছু সময় রয়ে গেছে, কিন্তু আমরা এক বছরে যদি 10-15% সংস্কার করতে পারি, তো এখন আমার হাতে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তো হাতে আর সময় আছে অ্যারাউন্ড 6 মান্থ। তো এই 6 মান্থে আমরা বাকি 90% বা লেটস সে 80% আমরা কিভাবে করব? তো ওই জায়গাটাতে আমি মনে করি যে একটা হিউজ গ্যাপস, এবং এখানে এখনও তাদেরকে আরও সিনসিয়ার হতে হবে। কিন্তু আপনি কেন ভাবছেন যে সব এই সরকারের আমলে এই 6 মাসের মধ্যেই করতে হবে? কারণ রিফর্মসের কথা বলি যাই বলেন, এটা কন্টিনিউয়াস এবং নেভার এন্ডিং প্রসেস। কারণ আজকে যেটা দরকার মনে হবে কালকে গিয়ে সেটা নাও মনে হতে পারে বা পরিবর্তন হতে পারে। ওইটা তো আরেকটা জিনিস, মানে তারা যে রোডম্যাপটা দিয়েছিল সেটা যদি তারা অ্যাটলিস্ট, এই জন্যই আমি বললাম, যদি 60-70%ও করে যেত, মানে তাদের দেওয়া রোডম্যাপ, তাদের বক্তব্য অনুযায়ী। যে আবার শিহাবুদ্দিন খান। ধন্যবাদ জিলু ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, তার যেই জনাকাঙ্ক্ষা এবং তার পরবর্তীতে এই ইন্টারিম সরকারের যে পারফরম্যান্স বা সেগুলো কতটুকু পূরণ হলো, এই জায়গায় আসলে আলোচনা করতে গেলে ইদানিং অবশ্যই কিছুটা ফ্রাস্ট্রেটেড হতে হয়।
হতাশার জায়গা কিছু তৈরি হয়েছে। আমি যদি বিষয়টা এভাবে বলি, বিগত যে ফেসিস্ট রিজিমের সময়ে যেই জুলাই গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেটার পেছনে কিন্তু আমরা আপাতত যেটা বলি যে বৈষম্যমুক্ত একটা সমাজ, এখানে সুযোগের সুবিচার প্রতিষ্ঠা করবার বিষয়, এছাড়াও কিন্তু নানাবিধ বিষয়ে মানুষের মধ্যে, জনমানুষের মধ্যে কিন্তু অনেক ধরনের হতাশা, অপ্রাপ্তির বেদনা ছিল, যেগুলোর থেকে এর মধ্যে রাজনৈতিক নিষ্পেষণের একটি জায়গা ছিল। আপনি জানেন যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে যেভাবে দমন নিপীড়ন করা হয়েছিল, সেই জায়গার থেকে উত্তরণের যে প্রচেষ্টা, সেগুলোও যুক্ত হয়েছে। এবং সমাজের বিভিন্ন স্তরে যে আমরা লুটপাট, অপশাসনের যে চিত্র দেখতে পেয়েছি, এছাড়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যেভাবে জনমানুষকে দিনের আলোতে রাতের সময়ে যেভাবে গুম করে ফেলা হতো, অদৃশ্য করে ফেলা হতো, এই সমস্ত কিছু কিন্তু একটা মোমেন্টামে গণ অভ্যুত্থানে যুক্ত হয়ে কিন্তু ফেসিস্টের পতন ঘটিয়েছে। ওই জায়গার তো একটা জন আকাঙ্ক্ষা রয়েছেই, তার সাথে আমি মনে করি যে গণ অভ্যুত্থান সফল হবার পরে আরও কিছু জন আকাঙ্ক্ষা এটার সাথে যুক্ত হয়েছিল। খুব প্রাসঙ্গিক ক্রমে সেই জন আকাঙ্ক্ষার মধ্যে ছিল যেই জুলাই অগাস্টের 5 তারিখ পর্যন্ত যেই নির্বিচারে ছাত্র, শ্রমিক, রাজনৈতিক কর্মীদের যে হত্যা করা হয়েছে, সেগুলোর বিচার, এবং একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে আপাত সুশাসন প্রতিষ্ঠার একটি ইঙ্গিত এস্টাবলিশ করা, এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক এবং সিস্টেমেটিক মৌলিক কিছু সংস্কারের দাবি, বা এটা কিন্তু প্রত্যেকের সাথেই কথা বলায় কিন্তু এটা প্রকাশ পেয়েছে। যেই সমস্যাটা দেখা দিল যে আমরা এই যে ইন্টারিম সরকার, তাদের যে শুরুতে যেই প্রচেষ্টাটা লক্ষ্য করলাম, হয়তো বা কিছু আশাবাদী হওয়ারও কিছু কারণ ছিল, যে আসলে তো একটি উদ্যোগ না নিলে বা এটার আলাপ আলোচনা না করলে তো সংস্কারের প্রক্রিয়াটা কীভাবে স্টার্ট হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইন্টারিম সরকার তার যেই সময়কাল, এটাকে তারা মেজার না করেই, কিংবা তারা সেটাকে একটি অনির্দিষ্টকালের বিষয় মাথায় রেখে বা সুদীর্ঘকালের কথা হয়তো বা মাথায় রেখেই তারা দেখবেন যে কমিশনগুলো প্রতিষ্ঠার থেকে শুরু করে সংস্কারের যে আলাপ আলোচনা, এটার ব্যাপ্তিটা একটা বিশাল আঙ্গিকে নিয়ে আসলো। যেটা ছিল যে আমরা জানেন যে কোনো বিষয়ে আপনি সিস্টেমেটিক্যালি যদি প্রায়োরিটি সেট না করতে পারেন, কোনগুলোকে বেশি এমফাসাইজ করবেন, কোনগুলোকে পরবর্তীতে ধাপে ধাপে নেবেন, এর যে প্রক্রিয়াগত দিকগুলো আমরা দেখলাম যে এখানে একটা লেজে গোবরে অবস্থা দাঁড়ালো। একসাথে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা, অনেকগুলো সংস্কার, অ্যাজ ইফ যে এই ইন্টারিম সরকার সব কিছু সমাধানের জন্য একদম তারা দায়বদ্ধ হয়ে বসে আছে। বিষয়টি তো এরকম না। তারা যদি সংস্কারের যে উদ্যোগটা নিয়েছিলেন, এটাকে যদি ক্যাটাগরাইজ করতেন এবং প্রায়োরিটি সেট করে যদি 5টা, 7টা, 10টা সংস্কারের জায়গা যদি ওনারা সেট করতেন, এবং আরও কিছু যেগুলো জেনারেলাইজ সংস্কারের বিষয়গুলো যদি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখার প্রত্যয় ব্যক্ত করতেন, তাহলে আমি মনে করি এখন যে ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা যে কিছু দ্বিধা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, এবং আপনি জানেন যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, এটা নিয়েও অনেক ধরনের বিতর্ক আছে। কিন্তু যেই বিতর্কটা এখন আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা হচ্ছে জুলাই সনদ। আপনি জানেন এই জুলাই সনদের মাধ্যমে যেটা আমরা সাধারণভাবে বুঝতে পারছি, যেটা ওনারা চাচ্ছেন যে এই যে সংস্কারের যেই প্রক্রিয়াগুলো আনা হলো, যেই পরিবর্তনের কথাগুলো বলা হলো, সেগুলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কমিটমেন্ট আকারে, একটি চার্টার আকারে নিয়ে আসা, এবং সেটা কিভাবে পরবর্তী সময়ে বাস্তবায়িত হবে সেগুলোর দিক নির্দেশনা দেওয়া। কিন্তু আপনি দেখেন এই ব্যাপক আকারে সংস্কারের আলাপ আলোচনা করায় সুনির্দিষ্ট করে বা গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়গুলো কিন্তু এখন অন্যান্য আলোচনার সাথে একীভূত হয়ে গেছে। এ কথাটি সত্যি যে বিভিন্ন দলমতের আদর্শের রাজনৈতিক চর্চা থাকবে, রাজনৈতিক দলের চিন্তাভাবনা থাকবে। সেই ক্ষেত্রে জুলাই সনদে সেই সংস্কারের জায়গাগুলো নিয়ে মতনৈক্য থাকাটাও স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যে এই যে প্রাতিষ্ঠানিক আমরা যে সংস্কারের কথা বলছি, যেইগুলোকে বিগত সরকারের আমলে ধ্বংস করে রেখে যাওয়া হয়েছে, এর মধ্যে যদি আমি সুস্পষ্ট করে বলি যে নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার, আমরা এখানে প্রশাসনিক এবং পুলিশি সংস্কারের কথা বলেছি, যেগুলি একটি সরকার আদারওয়াইজ ব্যবহারের মাধ্যমে তারা স্বৈরাচার হয়ে ওঠেন, ওই প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থার আমরা সংস্কারের কথা বলেছি। আমরা এখানে কমিটমেন্ট আকারে সাংবিধানিক পেরিফেরির ভেতরে এবং অন্যান্য চর্চার মধ্যেও গণতন্ত্র কিভাবে
নিশ্চিত করা যায়, রাজনৈতিক দলগুলোর চর্চার ভেতরে কিভাবে ভারসাম্য আনা যায়। ইভেন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা ক্যাবিনেটের অন্যান্য যেই স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে কিভাবে ক্ষমতার ভারসাম্য আনা যায়। আমার মনে হয় যে সংস্কারের এই জায়গাটাকে ফোকাস করা উচিত ছিল। কিন্তু আপনি এখন দেখবেন আমাদের আলাপ আলোচনায়, রাজনৈতিক সভামঞ্চে যেই বিষয়গুলো ওই যে বললাম যে সমস্ত কিছু একীভূত হয়ে যাওয়াতে অনেক রাজনৈতিক দলের কাছে যেটা স্বাভাবিক, আরেকটি রাজনৈতিক দলের কাছে সেটা কিছুটা অগ্রহণযোগ্য হবে। এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য, এটাই গণতান্ত্রিক সমাজে ঘটে। আবার কিছু কিছু ক্ষেত্রে যিনি সেটাকে করবেন, গুরুত্ব আরোপ করবেন, আরেকটা রাজনৈতিক দলের কাছে সেটার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে আলাপ আলোচনার ক্ষেত্রটা যদি, প্রায়োরিটিটা যদি একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসা যেত, তাহলে আমার মনে হয় আমরা এই যে শুরুতে যেটা বললাম যে হতাশার জায়গা তৈরি হয়েছে, এই জায়গাটা আমি বিভিন্ন সময়ে পথে ঘাটে বা রাস্তায় চলাফেরার সময় আমি কথা বলে দেখেছি যে শুরুতে যে ইয়েটা তৈরি হয়েছিল, মোমেন্টামটা শুরু হয়েছিল, এটা নিয়ে কিন্তু জনমানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে যে আদৌ কি আমরা কি যেই রাষ্ট্র ব্যবস্থার থেকে উত্তরণের কথা চিন্তা করেছিলাম সেই দিকে কি আমরা হাঁটছি, নাকি ওই ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল আমরা দেখব যে রাজনৈতিক চর্চার মধ্যে, প্রাতিষ্ঠানিক সিস্টেমের মধ্যে। কারণ আমরা ইতিমধ্যে কিন্তু বেশ কিছু, আমি নাম উল্লেখ না করে বা রাজনৈতিক দলের তাদের ভূমিকার কথা না বলেই বলছি যে আমরা কিন্তু অনেক জায়গায় অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটতে দেখছি। সেটা কিন্তু যারা ফ্রন্টলাইনার্স জুলাই গণ অভ্যুত্থানের সময়ে দাবি করেন, কিংবা আসলেও আপাত দৃষ্টিতে যারা ছিলেন এরকমও অনেক শক্তির, যারা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করেছেন, তাদের মধ্যেও আমরা কিন্তু সেই কমিটমেন্টের ফেইলিউরটা দেখতে পাচ্ছি। তাহলে জনমানুষের কিন্তু, তারা কিন্তু ইঙ্গিতপূর্ণ আচরণ, তারা কিন্তু যেটাকে বলে যে মর্নিং শোজ দ্য ডে, এইরকমের একটি তত্ত্ব কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। তো যেই সংস্কার ব্যবস্থার আসলে এখনো স্বীকৃতি মিলল না, যেই বিষয় নিয়ে আলোচনা চলমান, আমরা যদি ওটার বেসিক জায়গায় যদি আমরা বারবার ফেল করি, বা যাদেরকে মনে করা হয়েছিল যে পরিবর্তনের জায়গায় তারা জোরে ধাক্কা দেবেন, তারা যদি সেই পরিবর্তনের জায়গায় আবার ইউটার্ন নেন, বা ওই তথাকথিত ওই পুরনো চর্চা যদি তাদের মধ্যে ফিরে আসে, তাহলে তো হতাশার জায়গা তৈরি হবেই। এই জন্য আমি বলছিলাম যে এই যে এমনিতেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মতো দেশে, যেখানে ঘনবসতিপূর্ণ দেশ এবং এখানে রাজনৈতিক কালচার অনেক কারণে পোলারাইজড, এখানে কিন্তু সংস্কার বিষয়টি অনেক কঠিন। একে তো সংস্কার একটি তাত্ত্বিক বিষয় এবং এটি কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করার বিষয়। সংস্কার কিন্তু আমি প্লেটে বেড়ে দিলাম, একজন খেলো এবং সে পরের দিন থেকে সেই স্বাভাবিক আচরণে ফিরল, বিষয়টি কিন্তু এরকম না। তো এই জায়গায় এই যে দেরি করা হলো, এই যে বিলম্বিত প্রক্রিয়া করা হলো, এবং এই বিলম্বিত প্রক্রিয়ার মাধ্যমে, এবং আমরা এখানে কিছু ইন্টারিম সরকারের পার্টিজান রোল দেখলাম, যেগুলোর কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলো। এবং এটার কারণে আপনি দেখবেন যে আমরা নিজস্ব বলয়ে তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, সেটির বাস্তবায়নের পথে বা সেটির মূল স্পিরিট থাকবে কিনা বা আদৌ রাখা যাবে কিনা, এটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি হতাশা তৈরি হয়েছে। আমি এই পর্যায়ে সবসময়ই তো একটা কথা বলা যায়, বেটার লেট দ্যান নেভার, যে ইন্টারিম সরকারের এই পর্যায়ে আমি মনে করি যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে হোক, সেটি তো এক জায়গায় তো বসতেই হবে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে, আমি মনে করি যে এটাকে আর বিলম্বিত না করে এবং সংস্কারের যেগুলো ইনস্ট্যান্ট সংস্কারের বিষয়গুলোকে খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে এসে, ওই যেটা চার্টার করার রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকবার পরেও কিছু পরিবর্তনের মাধ্যমে সেটি জারি করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত। যেটা হবে, নির্বাচিত সরকার তখন কিন্তু একটা প্রেশারের মধ্যে থাকবেন, এই জুলাই সনদের যেই কমিটমেন্টগুলো সেগুলো কিন্তু একটা বাস্তবায়নের মানে ফান্ডামেন্টালি প্রেশার দেওয়ার একটা জায়গা থাকবে, যেটা এই ইন্টারিম সরকার বাস্তবিক অর্থে যেটা ক্রেডিবিলিটির প্রশ্নে এখন পর্যন্ত আমি বলবো যে তারা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় এসে। ডক্টর আলিয়ার, আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে এবং বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় এক্সারসাইজ পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে কেউ কোনো সরকারই করেনি বা পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের মধ্যে হয়নি। সো আপনি এখানে আসলে শেষ পর্যন্ত দেখেন কি না যে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হবে? কারণ এই জুলাই সনদ নিয়ে
অনেকেই আশঙ্কা করছেন যে একটা জটিলতা তৈরি হতে পারে। একই সঙ্গে আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে গত এক বছরে আসলে এই যে আমরা লেসন নেওয়ার কথা বলি, শিক্ষা হয়েছে কি না বা এখান থেকে আমরা শিক্ষা নেব, সম্ভবত আপনি উল্লেখ করছিলেন বাংলাদেশের পলিটিক্যাল কালচারে বা লিডারশিপের মাইন্ডসেটে, এমনকি সিটিজেনদের মাইন্ডসেটেও কোনো পরিবর্তন আসলে সেই অর্থে অভ্যুত্থানটা যেভাবে হয়েছে, যেটাকে অনেকে বিপ্লব বলেন, বর্ষা বিপ্লব, ওই বিপ্লব সেই বিপ্লব, সেই অর্থে মনোজগতে কোনো পরিবর্তন আসলে হয়েছে কিনা? এখানে দুইটা জিনিস। প্রথমটা হচ্ছে আপনি যে ঐক্যটা আমরা পৌঁছাতে পারছি কিনা, বা আমরা ক্যান উই অ্যাকচুয়ালি রিচ ইন agreed decision where we all can agree on certain goals and objectives, যে আমরা এই জায়গাগুলোতে। তো ডেফিনেটলি কিছু জায়গাতে আমরা দেখেছি, যেহেতু বাংলাদেশের বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এবং আই মাস্ট সেই দ্যাট যে বিএনপি সিনিয়র লিডারশিপে আমরা এখন দেখেছি যে তারা যথেষ্ট এনথুজিয়াস্টিক ইন টার্মস অফ অ্যাকোমোডেটিং অ্যান্ড কোঅপারেটিং ফর এই জায়গাটাতে, যে সবাই এক প্ল্যাটফর্মে আমরা কিভাবে এগোতে পারি। এবং আমরা দেখেছি বিএনপির নাম্বার অফ সিনিয়র লিডার্স তারা বারবার একটা তাদের এনথুজিয়াজম দেখাচ্ছে। এবং আমরা দেখেছি, এটাও দেখেছি যে প্রফেসর ইউনুস লন্ডনে গিয়ে তারেক সাহেবের সাথে দেখা করেছেন। আমরা দেখেছি যে, এবং তারেক সাহেব যথেষ্ট মানে পজিটিভ ছিলেন ইন টার্মস অফ অ্যাকোমোডেটিং প্রফেসর ইউনুস, অ্যান্ড দে হ্যাড আ গুড ডিসকাশন। আমরা এবং সেটার আলোকেই কিন্তু আমরা একটা নির্বাচনের ডেট পেয়েছি, উনি এগিয়েছেন বলে। এবং তো এই ক্ষেত্রে দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, আর দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো আদার অপশনস উইদাউট দ্যাট। তো এখন আবার এটাও ঠিক যে এখানে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল, আর যে কারণে এই কমপ্লেক্সিটিটা তৈরি হয়েছে, যে আমার অপোজিশন শিহাব ভাই যে কথাটা বললেন, যে তা প্রাইমারিলি তাদের যে গোলসটা ছিল, তাদের শুরুটা যেভাবে হয়েছে, জার্নির ডাইরেকশন পরবর্তীতে চেঞ্জ হয়ে গিয়েছে। তো শুরুটা যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা থেকে শুরু, লক্ষ্যহীন লাইনচ্যুত ট্রেন, হ্যাঁ, তারা ট্র্যাকটা চেঞ্জ করে ফেলেছে। সেটা হতে পারে আমাদের যে ইয়াং যে ছাত্র সমাজ যারা ইনভলভ হয়েছে, হয়তো বা তাদের দূরদর্শিতার অভাব হতে পারে। আরেকটা হতে পারে ওইখানে যে সিনিয়র গ্রুপটা আছে, ক্ষমতা বলে না যে ক্ষমতার চেয়ার এমন একটা মধুর জায়গা, যে যায় সেই পরিবর্তিত হয়ে যায়। তো তারা যাওয়ার পরে ওই জিনিসগুলোকে তারা প্রলং করেছে। এবং এটা ট্রু, আমাদের বলতে হবে যে অনেক ছোটোখাটো পরিবর্তন সংস্কার কিন্তু তারা করতে পারতো, সেটাকেও তারা পরিবর্তন মানে প্রলং করেছে, যেটা ব্যারিস্টার শিহাবু বললেন এবং আমিও বলছি। এবং এটা মিডিয়াতেও আসছে যে সহজ কিছু জিনিসকে তারা প্রলং করেছে, আবার যেগুলো কমপ্লেক্স সেগুলোকে টাচ করে নাই, যাতে করে কমপ্লেক্সিটি বৃদ্ধি পায়। আমাদের একটা ঐক্যের জায়গা ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে, সেখানে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এবং রেস্ট অফ দ্য থিংস একটা ইলেক্টেড গভর্নমেন্ট উইল টেক ইট ফ্রম দেয়ার। তো সেই জায়গাটাতে কিন্তু ঘোলাটে করা হচ্ছে। তো ওইটা একটা ডেঞ্জারাস জায়গা হবে যদি ওই জায়গাটাকে আরো ঘোলাটে করা হয়। মনে হয় না যে রাজনৈতিক দলগুলো তো আসলে শুরুতেই বলেন যে ঠিক আছে, আপনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন একটা থেকে আরেকটা জায়গায় একটা ট্রানজিশনাল ফেজে আছেন, আপনি দায়িত্ব দেন, সংস্কার যা করার যারা নির্বাচিত হবে তারা করবে, সেইটা তো মনে হয় না। কিন্তু এই এনগেজমেন্টের মধ্যে দিয়ে পলিটিক্যাল পার্টিগুলো তো বুঝেছে যে এগুলো দরকার এবং করুক ইন্টারিম গভর্নমেন্ট। না, ওটা বললেও প্রথমে তো যেটা হয়েছে, তাদের তো নোশনটা অন্যরকম ছিল। তারা বলেছে একটা, পরবর্তীতে তারা ডাইরেকশন চেঞ্জ করেছে। আর আমরা যেটা দেখলাম যে বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, প্রথম থেকেই অ্যাকোমোডেটিং ছিল, এবং এখন জিনিসটাকে একটু জটিল করা হচ্ছে। হাউএভার আমরা উই আর লুকিং ফরওয়ার্ড ফর ইলেকশন ইন ফেব্রুয়ারি। এখন আমার মনে হয় যে অনেক সংস্কার ওনারা করতে পারবে না, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের একটা প্রাইমারি অবজেক্টিভস হবে একটা প্ল্যাটফর্ম এবং একটা এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার তৈরি করা, যেখানে একটা ফ্রি ফেয়ার ইলেকশন তারা প্রেজেন্ট করতে পারবে, এবং রেস্ট অফ দ্য থিংস যা ইলেক্টেড গভর্নমেন্ট যারাই হয়, তখন তারা সেটাকে আরেক জায়গায় বা নিউ প্ল্যাটফর্মে বা অ্যাকর্ডিং টু দ্য নিডস অ্যান্ড ডিমান্ডস, তখন এই পরিবর্তনগুলো, চেঞ্জেসগুলো তারা করতে পারবে। আর আপনি সেকেন্ড যে কোয়েশ্চেনটা করলেন যে এইখানে আমরা ঐক্যের ব্যাপারটা, যে আসলে এই সবাই এই জায়গাতে আমরা একত্রে পৌঁছতে পারবো কিনা, আমার মনে হয় যে আমরা তো অনেকখানি পৌঁছেছি। এখন বাকি জিনিসটা ডিপেন্ড করে যে ইন্টারিম গভর্নমেন্টের তারা কি চাচ্ছে। এখন তারা যদি চায় যে না, আমরা এই কমপ্লেক্সিটিতে যাব না, আমরা একটা সুন্দর একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিব, এবং আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছু নতুন দলের আবির্ভাব হয়েছে, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট থেকেও আমরা যেটা দেখছি যে তাদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স কাজ করছে কিছু নতুন দল এবং কিছু এক্সিস্টিং দলের মধ্যে। তো এই পোলারাইজেশনটা হওয়া উচিত না। যদি এটা হয়
তখন আমরা ব্যাক টু দ্য বেসিক, যে কারণে আমরা লাস্ট 15 ইয়ার্স 16 ইয়ার্সে আমাদের যে প্রবলেমটা ছিল, একটা ফেসিস্ট রিজাইম ছিল, যেখানে আপনার এক দল, এক নেতা, এক কথা বলতে হতো। ইফ ইউ বিলং টু ওয়ান পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, এভরিথিং ইজ রাইট ফর ইউ, অ্যান্ড ইফ ইউ ডোন্ট বিলং টু দ্যাট পলিটিক্যাল পার্টি, নাথিং ইজ রাইট ফর ইউ। তো আমরা ওই ধরনের কনসেপ্টে যেন না ফিরে যাই, আমাদের ওই ধরনের জায়গাটা যেন কখনোই সৃষ্টি না হয়। এবং ওইটা হলে তো অবশ্যই আমরা জুলাই যারা শহীদ হয়েছেন তাদের সাথে এটা একটা বিট্রিয়াল আচরণ হবে, এবং ওই শহীদদের রক্ত বা শহীদদের যে স্যাক্রিফাইস, দ্যাট উইল গো ইন অ্যাস্ট্রে। সো আমি মনে করি যে এই জায়গাগুলোতে আমাদের একটু সেন্সিটিভলি চিন্তাভাবনা করা উচিত। আর আনরিয়ালিস্টিক গোল আসলে সেট করা উচিত না। ওনাদের গোলটাই ছিল, ইন্টারিম গভর্নমেন্টের গোলগুলোই ছিল আনরিয়ালিস্টিক। এবং শিহাব একটা কথা ঠিকই বলেছেন যে তারা এটা কেন করেছে তারাই জানে, যে এতগুলো গোল করার উদ্দেশ্য কি ছিলই যে আনলিমিটেড টাইম বা লং টাইম একটা সময় তারা এই রুলটা করতে পারবে। হয়তো পলিটিক্যাল দলগুলো তখন মানে এমনি তো আমাদের লাস্ট ফিউ টার্মসে আমাদের কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হয় নাই। তো ডেফিনেটলি যারা রাজনীতির মাঠে আছেন বা পলিটিক্যাল দলগুলোর একটা ডিমান্ড আছে, এবং এটা আমাদের বেসিক সিটিজেন্স রাইট যে আমরা একটা ইলেকশনে ভোট দিব, একটা ফ্রি ফেয়ার। এটা তো ধরেন সরকারের দিক থেকে, মানে সরকারের সমালোচনাটা, কিন্তু ওভারঅল আমি যেটা বলছিলাম যে আমাদের পলিটিক্যাল কালচার বা পলিটিক্যাল লিডারদের মাইন্ডসেট কিংবা নাগরিকদের মনোজগতে কোনো পরিবর্তন, আমি মনে করি এটা অনেকখানি পরিবর্তন হয়েছে। আমরা যে যাই বলি, দিস ইজ ট্রু যে জুলাইয়ের কারণে আমাদের যে সাইকোলজিক্যাল যে মাইন্ডসেটটা বা প্যারাডাইম শিফট, সেটা কিছুটা হলেও হয়েছে। আমরা ইয়াং ছেলেমেয়েদেরকে বা ইয়াং স্টুডেন্টদেরকে আমরা দেখতেছি যে তারা এখন ডিফারেন্টলি জাজ করতেছে। এবং আপনি পলিটিক্সেও এখন দেখবেন যে অনেক ইয়াং পিপলও, যেমন ফেয়ারলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমার নিজেরই একটা ইন্টারেস্ট গ্রো করছে টু এন্টার ইনটু দ্য পলিটিক্স ইন বাংলাদেশ, যেটা আমার আগে ছিল না। তো আমি নিজেকে রেসপন্সিবল ভাবছি যে এই যে একটা প্ল্যাটফর্ম বা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এখন যদি আমরা ইয়াং পিপলের সাথে না দাঁড়াই, ট্রেডিশনাল পলিটিক্যাল লিডার উইল থিঙ্ক ইন এ ট্রেডিশনাল ওয়ে। তাদের মধ্যে হায়ারার্কি থাকবে, তাদের মধ্যে ট্রেডিশনাল থটস থাকবে, ব্যুরোক্রেসি থাকবে। জেনারেশন জেডের সাথে কাজ করতে গেলে তাদের মাইন্ডসেট বুঝতে হবে, তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, তাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে ভুল করতে দিতে হবে। ভুল করে তারা শিখবে। কিন্তু আমরা যদি ট্রেডিশনাল মাইন্ডসেটে হায়ারার্কির ভিত্তিতে আমরা রাজনীতি করতে চাই বা আমরা তাদেরকে লিড দিতে চাই, ওইটা কিন্তু আমার বুমেরাং হয়ে যাবে, ওরা আমাদের সেই লিডিং মানবে না। তো এই কারণটাতে আমি এখানে অবশ্যই কোট করব যে আমরা যদি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে দেখি, তারেক রহমানের রিসেন্ট স্টেটমেন্ট ইজ ভেরি এনকারেজিং। হি ইজ আস্কিং ইয়াং পিপল টু কাম ফরওয়ার্ড, হি ইজ আস্কিং উইমেন টু বি এম্পাওয়ার্ড অ্যান্ড কামিং টু দ্য পলিটিক্স। তো এইভাবে যদি ওনারা যে চিন্তা করতেছে, ওইটার যদি অ্যাকশন হয়, ইমপ্লিমেন্টেশন হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ইয়াং পিপল এবং ইয়াং জেনারেশন তারা উদ্বুদ্ধ হবে। থ্যাংক ইউ ব্যারিস্টার জিলু ভাই। এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে তাহলে তো এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি আমরা পরিবর্তনের ছোঁয়া না পাই বা পরিবর্তন না হই, তাহলে তো আসলে এই এভরিথিং উইল গো ভেইন। আমি মনে করি যে 5ই অগাস্ট পরবর্তী জনমানুষের মনোজগতের যেই পরিবর্তন, এটা হিউজ। এবং এটি আমি বিশ্বাস করি যে পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে তারা এটা ফিল করবে যে মানুষ কিভাবে এই যে অন্যায়, বৈষম্য, অবিচারের বিরুদ্ধে বা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অনেক দেখবেন বিষয় যেগুলো আগে মানুষ হয়তোবা করতো না, গুরুত্ব দিত না, সেগুলোকে আপনি দেখবেন যে এখন খুব প্রপারলি তারা অ্যাড্রেস করেন এবং সেগুলো একটা জবাবদিহিতার মধ্যে আনার বা সেটার ব্যাপারে কি রিপোর্ট পলিটিক্যাল পার্টিগুলো নিয়েছে, কি ব্যবস্থা গ্রহণ করেছে, এই বিষয়গুলো কিন্তু আপনি দেখবেন খুব কনস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু জনমানুষ এখন সোচ্চার হয়েছে। এবং অ্যাকর্ডিংলি আপনি দেখবেন এই টেন্ডেন্সির কারণে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু অনেক কিছুতে আপনি দেখবেন ওই গতানুগতিক ওটাকে গুরুত্ব না দেওয়ার যে আগের কালচার ছিল বা সেগুলোকে হাসি তামাশার মাধ্যমে ছোট করার যে টেন্ডেন্সি ছিল, সেটা থেকে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো সরে এসেছে। আমি ইনক্লুডিং বিএনপি, প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে দেখবেন 5 তারিখের পরবর্তী সময়ে পলিটিক্যাল পার্টির নেতাকর্মীদের দ্বারা যেই সমস্ত অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু মোরলেস তারা কিন্তু অ্যাড্রেস করেছেন পার্টিগুলো এবং তারা অ্যাড্রেস করতে বাধ্য হয়েছেন। এবং তারা এইটুকু অনুধাবন করেছেন যে আমরা যদি এটা অ্যাড্রেস না করি আমরা পচে গলে শেষ হয়ে যাব। অর্থাৎ জনমানুষের হাতে যে ক্ষমতার হলো, মানে শিফটিংটা হলো, এবং আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনমানুষ যে এই বিষয়গুলো দিয়ে তারা তাদের জনপ্রিয়তা বা তাদের গ্রহণযোগ্যতার ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করবেন,
এই বিষয়গুলো আমি মনে করি যে পলিটিক্যাল পার্টির মধ্যেও অনুধাবনের মধ্যে এসছে। এখন যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো এই প্রক্রিয়াটা আরও সুন্দর হতে পারত। আপনি জানেন যে ইন্টারিম সরকারের শুরুর দিকে আমি যতটুকু মনে করতে পারি প্রত্যেকটি রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন দিয়েছিল, কিন্তু যে আমরা এই ইন্টারিম সরকারটাকে সফল করব পরবর্তী সরকার আসা অবধি। বিশেষ করে আমি যদি এটার একটি স্পেশাল ধন্যবাদ দিব সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি একাধিকবার উনি কিন্তু বক্তব্যে বলেছেন যে এই ইন্টারিম সরকারকে ফেল হতে দেওয়া যাবে না। এবং সমস্ত রাজনৈতিক দলের এই যে যারা ফেসিস্ট বিদায়ে যারা ভূমিকা রেখেছে সবার মধ্যে একটা ঐক্যমত্য রেখে সকলের মধ্যে জনাকাঙ্ক্ষার যে অভ্যন্তরীণ বিষয়টি সেটিকে ইনট্যাক্ট রেখে এই সরকারকে সফল হতে দিতে হবে। কিন্তু সমস্যাটা দেখা দিল, তো এটা তো রাজনৈতিক দলের থেকে তো এই প্রত্যাশা ব্যক্ত করা হলো, এই সমর্থনের বার্তাও দেওয়া হলো, কিন্তু আমরা দেখলাম ইন্টারিম সরকার কিছু বিশ্বাসযোগ্যতা হারালেন অল্প সময়ের মধ্যেই। তারা, আমরা জানেন যে এখানে কিংস পার্টির কনসেপ্ট আমাদের দেশে আছে, তারা খুব, আমি বলবো যে ইম্যাচিওর ওয়েতে তারা কিন্তু এখানে একটি পক্ষাবলম্বনের আমরা টেন্ডেন্সি এই সরকারের মধ্যে দেখতে পেলাম। এবং আপনি প্রধান উপদেষ্টার নিজস্ব বক্তব্যেও আপনি দেখবেন যে তিনি বাইরে কোনো রাষ্ট্রে বোধহয় গিয়ে বলেছেন যে এই যে নির্বাচন হওয়ার বিষয়ে যে নতুন ছাত্ররা একটি নতুন দল করেছে সেটাকে একটু গড়তে দেওয়ার বা সময় দেওয়ার যে বিষয়গুলো উনি কিন্তু উল্লেখ করেছেন। এইটাতে হয় কি, আমাদের তো যেটা হয় যে নেড়া বেলতলায় একবারই যায়, মানে খুব লাইট ওয়েতে যদি বলি, আমাদের যে ইতিপূর্বের রাজনৈতিক হিস্ট্রি বিভিন্ন সময়ের যে মোমেন্টাম সেগুলোতে কিন্তু এই যে ইন্টারিম সরকারের আমরা কিন্তু দেখেছি 111-এর সরকারের কেউ ওই ধরনের ভূমিকা নিতে। ইন্টারিম সরকার যদি পার্টিসান হয়ে যায়, তারা যদি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের বাইরে তারা যদি তাদের আরও কিছু অবজেক্টিভস প্রকাশ করে ফেলেন, তখন তো অন্যান্য রাজনৈতিক দল যারা সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার প্রক্রিয়ায় বিশ্বাস করে বা আসতে চায়, তাদের মধ্যে কিন্তু ওই যে বিশ্বাসযোগ্যতার প্রশ্নে তারা কিন্তু হোঁচট খাবেন এবং তাদের মধ্যে কিন্তু একটা সন্দেহ সংশয় দেখা দিবে যে কোন প্রক্রিয়ায় সেটি এগোচ্ছে। আই মাস্ট গিভ বিগ থ্যাঙ্কস টু বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ আর্মির মানে বাংলাদেশের যিনি সেনাপ্রধান তাকেও। ইউজুয়ালি এই সমস্ত সময়ে কিন্তু আমরা অনেক সময় অনেক দেখেছি যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যায় কিনা বা অন্যান্য প্রক্রিয়া যায় কিনা, সেই জায়গাগুলো কিন্তু বাংলাদেশ আর্মি ইন্টারফেয়ার করেনি। অর্থাৎ আমি বলবো ইন্টারিম সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সাথে যেই একটি বিশাল স্টেক হোল্ডিং যারা বাংলাদেশে, আমি তো বলবো যে মোটা দাগে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছেন, তাদেরও অকুণ্ঠ সমর্থন ইন্টারিম সরকার পেয়েছিলেন। কিন্তু তাদের কিছু নির্দিষ্ট কার্যক্রম, কিছু পার্টিসান রোল কিন্তু এখানে একটি বিশ্বাসযোগ্যতা হারানোর জায়গা তৈরি করেছে। এখন আমি যদি বলি, এই যে দীর্ঘদিনের অন্যায় শোষণ বৈষম্যের প্রশ্নে পলিটিক্যাল পার্টিগুলো একটা ঐক্যমত্যের মধ্যে এসে, মানে যদি একদম খুব লিমিটেড অল্প পর্যায়েও হয়, কিছু ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে যদি বাংলাদেশ শুরু করতে পারে, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। কিন্তু আমরা রাজনৈতিক চর্চার মধ্যে ওই বিষয় দেখতে চাই না যে সরকারের যে মেকানিজম সেটা ব্যবহার করে কাউকে আপনি রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিংবা ভোটের রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য আপনি রোল প্লে করবেন, তাহলে তো ওই যে ফ্যাসিস্টের যে বৈষম্যের যে ক্ষোভ, যেই শোষণের যেই আঙ্গিকটা, সেটা তো আবার ওই ইউটার্ন লেভেলে আমরা কিন্তু আবার একটা ভয় ভীতি তৈরি করার সুযোগ তৈরি হয়। আমি তো মনে করি যে ইন্টারিম সরকার এই বিষয়গুলোতে ফোকাস না দিয়ে, আপনি দেখেন আমরা যেগুলো ভেবেছিলাম, আজকে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক জায়গাগুলোতে আপনি কিন্তু দেখবেন খুব ভালো চলছে না। আপনি যে কোনো জায়গায় আপনি হাত দিবেন, যেই সরকারি যে সেবাগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু এখন পর্যন্ত তারা খুব ভালোভাবে রান করাতে পারেননি। ইভেন শহরের যে অন্যান্য যে নাগরিক সুযোগ সুবিধা, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ইন্টারিম সরকারের খুব ভালো ভূমিকা নেই। অর্থাৎ তারা রাষ্ট্রের যে মেকানিজমগুলো, যে মেশিনারিজগুলো, সেগুলোকে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সচল করে দেয়া, একটি মাত্রায় পজিটিভ জায়গায় পৌঁছে দিয়ে পরবর্তী সরকারের জন্য কাজটিকে সহজ করে দিয়ে যাওয়া, সেই সাথে সুনির্দিষ্ট কিছু সংস্কারের জায়গাগুলো তৈরি করে বা সেগুলোর কমিটমেন্ট নিয়ে মানুষের যে সন্তুষ্টি অর্জনের যে জায়গাটা, সেইটা সামহাও তারা ফেল করেছেন। তবে আমার এখন যেটা মনে হচ্ছে যে
সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা খুব জোর দিয়ে বলছেন যে নির্বাচন আর পেছানোর সুযোগ নাই, তারা হবেন। হয়তোবা সরকারের একটি অংশের মধ্যে আদারওয়াইজ চিন্তাভাবনা থাকলেও তাদের মধ্যে হয়তোবা মতামতের মধ্যেও মতানৈক্য থাকতে পারে বা দেখা দিয়েছে। একভাবে তো চিন্তা করলে যে এটাও কিন্তু আমি মনে করি যে ইন্টারিম সরকারের জন্য নেতিবাচক। এই জন্য যে আমরা যদি ফেব্রুয়ারি ইলেকশন হবে এ ধরনের ধরেও নেই, তাহলে এই তাদের অভ্যন্তরীণ যদি চিন্তাভাবনার মধ্যে গ্যাপ থাকে বা নির্বাচন কেন্দ্রিক চিন্তাগুলোর মধ্যে যদি বৈপরীত্য থাকে, সেটা কিন্তু আবার একটি সংকট তৈরি করে ফেলতে পারে আপনি যখন নির্বাচনের কাছাকাছি সময় আসবে। তো এই পর্যায়ে আমি মনে করি যে তারা এন্ট্রাস্টেড টু হোল্ড আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং আমি মনে করি যে একটি ট্রাস্টে যেরকমভাবে কোনো ধরনের বেনিফিট না নেওয়ার উদ্দেশ্য রেখে, যেমন বেনিফিশিয়ারিদের জন্য যে প্রপার্টিটা হোল্ড করতে হয় সেটা ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হয়, সেটার বিতরণের কথা চিন্তা করতে হয়, সেই মনোবাসনা নিয়ে, অর্থাৎ দে আর মেয়ার ট্রাস্টিজ একটি বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তারা এটার দেখভালের একটা দায়িত্ব পেয়েছেন, এবং প্রকৃত যারা এটা সুবিধাভোগী হবেন তাদের কাছে পৌঁছে দেওয়ার, সত্যিকার অর্থে পৌঁছে দেওয়ার এই যে দায়িত্বটা, আমি মনে করি যে তাদের এই মুহূর্তে সব কিছু ভুলে গিয়ে যদি তাদের মধ্যে কোনো ধরনের ওই ধরনের মনোবাসনা কিংবা চর্চা থেকেও থাকে বা থাকতো, সেগুলো সব কিছু ভুলে গিয়ে আমি মনে করি যে দে শুড অ্যাক্ট লাইক রিয়েল ট্রাস্টিস, এবং দে শুড অ্যাক্ট ফর দ্য বেনিফিশিয়ারি, দ্যাট ইজ দ্য সিটিজেন্স অফ দিস কান্ট্রি, এবং তারা ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে তাদের হাঁটা উচিত। এবং একই সঙ্গে ওই যে চার্টারটা বললাম, যেটা আমি এই পর্যায়ে বক্তব্যের শুরুতে বলেছিলাম যে মানুষের মনোজগতে যে পরিবর্তন, যদি একটি শক্তিশালী চার্টার যেটা রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট করে ফেলে, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার সেটার থেকে বের হয়ে বা এটার বিপরীতমুখী কাজ করতে আমি মনে করি যে সাহস পাবে না। সেই জায়গাটাই ইন্টারিম সরকারের এখন। ডক্টর আলিয়ার ব্যারিস্টার যেখানে শেষ করলেন সেখান থেকে যে বিশ্বাসযোগ্যতার সংকটের কথা বলছেন, এবং এই সংকট নির্বাচনের যে ঘোষণা সময়ে তাকে ঘিরে আছে কিনা, অনেকের মধ্যে আছে, আবার অনেকের মধ্যে একেবারেই নেই, অনেকে পুরো মাত্রায় বিশ্বাসী আর কি। সো আপনি কি দেখেন, এবং যে সমস্যাগুলো চিহ্নিত আপনারা দুজনেই করলেন সরকারের দিক থেকে, সেই সমালোচনাগুলো যদি কেউ মাথায় রাখেন, তাহলে এটা মনে হয় কিনা যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ও সেটা আসলে একটা কার্যত গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হবে শেষ পর্যন্ত? প্রথমত আমি যেটা বলবো যে আমরা কোনোভাবেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং আউটকামস, আমরা এটা যেন লক্ষ্যহীন না হয়, আমরা সবাই একত্রিতভাবে কাজ করব। এবং ইন্টারিম গভর্নমেন্টকেও মনে রাখতে হবে যে জুলাই কিন্তু হ্যাপেন সাডেনলি, বাট অবভিয়াসলি দেয়ার আর মেনি স্টেপস। একটা ক্ষোভ জমতে 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 তারপরে জুলাইটা হয়েছে। তো জুলাই কিন্তু জাস্ট রিসেন্টলি হয়েছে। তা একটা স্টেক হোল্ডার এখন ইন্টারিম গভর্নমেন্টে জুলাইয়ের থেকে যারা ছিল তারা করতেছে, কিন্তু দেয়ার আর লার্জ নাম্বার অফ স্টেক হোল্ডার। আই ওয়াজ অলসো পার্ট অফ দ্য জুলাই সিচুয়েশন। আমরা এটার জন্য বাইরে থেকে এবং দেশে থেকে যতটুকু পেরেছি এনকারেজ করেছি, লিখেছি, কথা বলেছি, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানিয়েছি। এবং আমার মতো আমি জানি আপনার প্রোগ্রাম ছিল, উনি ছিল, এভরিওয়ান, উই অল হ্যাভ দ্য সেম সিচুয়েশন। তো আমি ওই দিক থেকে ইন্টারিম গভর্নমেন্টকে বলবো যে দে শুড বি টেকিং স্টেপস মোর কেয়ারফুলি, যাতে করে আমাদের অন্য স্টেক হোল্ডারগুলো আবার তাদেরকে ওই সিচুয়েশন ক্রিয়েট না হয় যে আমরা তাদেরকে প্রেশার ক্রিয়েট করি, লুক ইউ আর নট ইন দ্য রাইট ডাইরেকশন। আমরা অলরেডি ইন এ পোলাইট ওয়ে আমরা বলছি, বাট উই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট ইন অ্যান অফিসিয়াল ওয়ে, লুক দিস ইজ নট দ্য রাইট ডাইরেকশন, দিস ইজ নট হোয়াট উই আর এক্সপেক্টিং ফ্রম ইউ। তো এই জায়গাটা যেন আমাদের না হয়, আমরা ওই কমপ্লেক্সিটি অ্যাভয়েড করব। আর ইলেকশনের ব্যাপারে আমি পজিটিভলি থিঙ্ক করব, যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের প্রধান উপদেষ্টার কথাবার্তা হয়েছে, উনি লন্ডনে গিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের মধ্যে সবাইকে জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ অ্যাওয়্যার। এখানে আমাদের আদার ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলো যেমন ইউএন, ইইউ এবং অন্যান্য আমাদের ডোনার কান্ট্রিগুলো, তাদের একটা ইন্টারেস্ট আছে এবং তারা সবাই অ্যাওয়্যার আছে, তারা ওইভাবে কিছু প্রিপারেশনে নিচ্ছে। সো অবভিয়াসলি দ্যাট উইল হ্যাপেন, বাট কোয়েশ্চেন ইজ এখন নতুন কিছু রাজনৈতিক দল যাদের একটু টাইম লাগবে এই ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। সো দ্যাট ইজ গুড ফর দেম যদি ইলেকশনকে প্রলং করা যায়। সো এখন যদি তারা এই পলিটিক্যাল গেম প্লে করে, দে উইল অলওয়েজ ট্রাই টু প্রলং ইট so that they can get a bit of a space and time so they can prepare.
তো আমার মনে হয় ওইটা একটা সেলফিশ গেম হবে। তো নতুন রাজনৈতিক দল বা কোনো পার্টিকুলার স্টেক হোল্ডার বা রাজনৈতিক দলও যদি মনে করে আমি আমার স্ট্রেংথটা আরেকটু বাড়াবো, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, সো লেটস প্রলং দ্য ইলেকশন গেম, আমি বলবো এটা দেশের সাথে দেশদ্রোহিতা করা হবে। যদি আপনারা পলিটিক্স করেন, বেসিক ফিলোসফি অফ দ্য পলিটিক্স বা সক্রেটিসের পলিটিক্স ডেফিনিশনও যদি আমি দেখি, ইট ইজ নট এ প্রফেশন, ইট ইজ অ্যাকচুয়ালি আ স্কিলস to help the people, to build skills for the people, to serve the people and citizens. তো ওইভাবে যদি আমরা পলিটিক্সটা চিন্তা করি, আমরা ওই ডাইরেকশনে যাব না। তো আমি থিঙ্কিং পজিটিভলি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। হ্যাঁ, এখানে কিছু চ্যালেঞ্জ এখনও থাকবে, কারণ আমাদের লাস্ট 15-16 ইয়ার্সের যে হিকআপ, এটা আসলে ওভারকাম করাটা অনেক ডিফিকাল্ট। তাছাড়া এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে কিন্তু শুধু ইন্টারিম গভর্নমেন্ট জড়িত না। ডোন্ট ফরগেট লাস্ট 15 ইয়ার্সে যে পরিমাণ রিক্রুটমেন্ট হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। ডক্টর আলিয়ান, আমি এখানে জাস্ট একটু আপনাকে থামাই, এবং আমি জানি না ব্যারিস্টার শিহাব কীভাবে রিয়্যাক্ট করবেন। এই যে 15 বছর আমরা শুনছি, এই শেখ হাসিনার মুখ থেকে এবং তার শীর্ষ সামন্তের মুখ থেকে এটাই আমরা শুনতাম আগের 10 বছর, 21 বছর, 50 বছর, 30 বছর, বিএনপি, জামাত। তো এই কথা আমরা কি সবসময় শুনতে থাকবো? মানে এই চক্রের মধ্যে না, আমরা চক্র থেকে বের হয়ে যাব। এটা আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেই ফ্যাসিবাদ স্বৈরাচার, আপনি যদি সবই ওই দোষ দিয়ে আপনি নিচে কিছু না করেন, আওয়ামী লীগ যেরকম করেছে, বিএনপি, জামাত, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা সব খেয়ে ফেলছে, তো বেরোবেন কোথায়? না, আমি যে 15 বছর ক্ষমতায় থেকেও তারা ওটা বলেছেন। এই সরকার পুরো দেশের সকল মানুষের সমর্থন পাওয়ার সত্ত্বেও যদি আপনি 1 বছরের পর আসে ওই একই কথা বলেন, এবং তারপর আমি শিওর বিএনপির মুখ থেকে একই কথা শুনবো। না, আই এগ্রি উইথ ইউ, হোয়াট আই এম ট্রাইং টু সে, আমি বলতে চাচ্ছি যে আমাদের ওই সময় যে রিক্রুটমেন্টটা হয়েছিল, যারা এখন বিভিন্ন স্টেজে ক্ষমতায় আছে, আমি বলতে চাচ্ছি তাদের একটা সুদৃষ্টি প্রয়োজন। এখন ওইখান থেকেও যদি এখন ইন্টারিম গভর্নমেন্টের যদি একটু গ্যাপস থাকে, স্কিলস গ্যাপ, বা এই মেকানিজমটা ম্যানেজ করতে না পারে, আর এক্সিস্টিং যে বাট আমরা ট্র্যাডিশনালি বা সবসময় টিপিক্যালি যেটা জানি যে ধরেন ব্যুরোক্রেসিতে যারা থাকে, সিভিল হোক, মিলিটারি হোক বা অন্য জায়গায় হোক, বেসিক্যালি 2-4 জনের পার্টি, তাদের সবারই পার্টি অ্যাফিলিয়েশন থাকলো, তাদের চিন্তা, আচরণ, চোখ ঘুরিয়ে ফেলতে আসলে সময় লাগে না, এবং তারা সব সময় চেষ্টা করে যে ক্ষমতায় থাকে তার অনেক বেশি কাছে যাবার জন্য তাকে, এবং সেই কাছে যাওয়া তো সহযোগিতার মধ্যে দিয়ে করবে। এটা আমার মনে হয় না যে খুব যুক্তির মধ্যে পড়ে। আমি যেটা অবজার্ভ করেছি, ওইখানে যদি আমাদের কমপ্লেক্সিটি সৃষ্টি করতে চাই, আমরা ওই মানে এখানে ব্যাপারটা হবে যে আই এম শিওর এখন ব্যুরোক্রেসির লোকজন অনেকে তো সামনে যারা ক্ষমতা আসবে তাদের সঙ্গে যোগাযোগ করছে। হ্যাঁ, আমরাও এটা দেখেছি, কিন্তু আমাদের যে গ্যাপসটা হয়েছে, যে সব দোষ আবার ব্যুরোক্রেসি, এরা কিছু সহযোগিতা করছে না, ওরা আমি বলতে চাচ্ছি আমাদের, আপনি বলেন যে পুলিশকে আমরা দোষ দিবে, পুলিশের কথা বলা হচ্ছে, তো পুলিশকে মোটিভেট করার জন্য, পুলিশকে রিঅর্গানাইজ করে কি করা, কিছুই করা নেই। সেটা আমি বলতে চাচ্ছি, শাখাও যখন হোম মিনিস্টার ছিলেন তিনি কিছু কথাবার্তা বলতে শুরু করেছিলেন, একটা কথা বলেছেন, সেটাও খুব দোষণীয়, তিনি কিছু বলেছেন বলে আমার কাছে মনে হয় না, আমি তখনও বলেছি এখনো বলি, বাট ওই এক কথার কারণে কিন্তু পুলিশকে তিনি কিন্তু মোটামুটি গুছিয়ে আনছিলেন, তাকে সরিয়ে দিয়ে আপনি কি করলেন? না, আমি ওই জায়গাতেই বলতে চাচ্ছিলাম যে আমাদের এই মেকানিজমটা যদি আমরা রিবিল্ড করতে না পারি, সেই ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের এই যে অবজেক্টিভসগুলো আমরা দেখছি ওইখানে ইম্প্যাক্ট করবে। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে এক্সিস্টিং যে গ্যাপসটা ছিল, স্কিলস গ্যাপ, এবং কন্টিনিউয়াসলি এই গ্যাপসটা এখনও কন্টিনিউ করতেছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট যদি ওই গ্যাপসটা ফিল করতে না পারে, তাহলে কিন্তু আমাদের এই যে ফ্রি ফেয়ার ইলেকশনে একটা টেনশন ক্রিয়েট হবে। আবার নিউ যে গভর্নমেন্ট যারা ফর্ম করবে তাদের জন্য তখন এই লুপহোলস, এই জিনিসটা তারা ক্যারি অন করবে। তো প্রবলেমটা থেকেই যাচ্ছে। বাট অ্যাট এনি পয়েন্ট আসলে লুকিং ফরওয়ার্ড অ্যান্ড মুভিং ফরওয়ার্ড, আমাদের সামহাউ সামওয়্যার উই হ্যাভ টু স্টার্ট। তো জুলাইকে যদি স্টার্টিং পয়েন্ট নিয়ে আমরা ক্যারি অন করি, আপনি আমাদের আগের আলোচনা আমরা যেটা বললাম যে একটা প্যারাডাইম শিফট যেহেতু হয়েছে, আমরা যদি নতুন আঙ্গিকে, আমরা যদি নিউ ফ্রেশ ব্লাড চিন্তা করি, যে নিউ লোকদেরকে, যারা ইয়াং জেনারেশন আছেন এবং একটা ডিফারেন্ট ডাইমেনশনে যারা আছেন, তাদেরকে নিয়ে যদি একটা কম্বাইন্ড স্টেক হোল্ডার নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করতে পারি, বা পলিটিক্যাল যে রিফর্ম আমরা যেটা বলবো সেটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা সহজ হবে, জার্নিটা সহজ হবে। কারণ আমাদের এখন দেশে কিন্তু এখন হোয়াট উই আর থিঙ্কিং অ্যাকচুয়ালি, আমরা দেখেন আজকে 21st সেঞ্চুরিতে আজকে বাংলাদেশে আপনি কোন জিনিসটা আপনি বলবেন যে ওয়ার্ল্ড ক্লাস? একটা এডুকেশন সিস্টেমে আপনি যেতে পারতেছেন না, আপনি একটা হেলথ কেয়ার সিস্টেম পাচ্ছেন না, আপনার আসতে যেতে কোথাও ট্রাফিকের জন্য চলাফেরা করতে পারছেন না, আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি একটা ভালো খাবার খেতে পারতেছেন না। এত সমস্যার মধ্যে আমরা কি ভাবতেছি? উই আর থিঙ্কিং অ্যাবাউট আ ফ্রি ফেয়ার ইলেকশন। লুক, ওয়ের আর উই?
যেখানে আমাদের ক্লাইমেট ইস্যু ইজ এ বিগ ইস্যু, ক্লাইমেট রিফিউজি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, ঠিক আছে, আমাদের বাংলাদেশ বললে মানে ওয়ান অফ দ্য মোস্ট ডেন্স পপুলেটেড কান্ট্রি, যেখানে ফ্রেশ এয়ার নাই, কত ধরনের প্রবলেম, এগুলো রেখে আমরা আজকে কি চিন্তা করতেছি, হাউ ক্যান আই গেট এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা আমার মুখ্য হওয়ার কথা ছিল না, অথচ এটা একটা মুখ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের বিভিন্ন মানে এসেনশিয়াল প্রবলেমগুলো রেখে আজকে আমাদের সিস্টেম লসের কারণে বা আমাদের এই যে মানে পলিটিক্যাল ক্রাইসিস বা পলিটিক্যাল করাপশনের কারণে যেটা আমাদের হয়েছে, আমরা আজকে বেসিক জিনিসগুলো নিয়ে আমাদের ফাইট করতে হচ্ছে, চিন্তা ভাবনা করতে হচ্ছে, এফোর্ট দিতে হচ্ছে। তো এনিহাউ দিস ইজ অলসো পার্ট অফ দ্য অর রুট কজ অফ দ্য ইস্যু। আমাদের যদি একটা ডেমোক্রেটিক ইলেকশন বা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমরা ফর্ম করতে না পারি, তখন কিন্তু ওই জিনিসগুলো আমরা এনশিওর করতে পারবো না। আমি ফরেন ইনভেস্টমেন্ট পাবো না যদি আমার একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমি ফর্ম করতে না পারি। তো এই জন্য অ্যাট দ্য এন্ড আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশন দরকার, যেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ডিমান্ড করি এবং আমরা চাইবো এবং আশা করি যে দে উইল প্রেজেন্ট আস অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো ব্যারিস্টার শিহাব, জাস্ট আপনাকে আমরা যখন এখানে পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলি, মানে বা অনেকে ইভেন অ্যাকাডেমিক্সরা সব দোষ ব্যুরোক্রেসির উপরে চাপিয়ে দেন, কিন্তু আপনার যদি ওই পলিটিক্যাল লিডারশিপ তৈরি না হয়, আপনার যদি কমান্ড তৈরি না হয়, আপনি যদি ব্যুরোক্রেসি ম্যানেজ করতে না পারেন, একজন মন্ত্রী হয়ে গিয়ে সচিবকে যদি স্যার বলে দাঁড়িয়ে পড়েন, মানে আমাদের ইতিহাসে এরকম ঘটনা বহু আছে। সংসদ সদস্যরা গিয়েছে, জানিনি তার অবস্থান কি, আর যার ডিসির কাছে গেলে বা তার কাছে কি, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে বলছি না, এটা মিউচুয়াল রেসপেক্টও থাকতে হবে সোসাইটিতে, কিন্তু মিনিমাম ওই জ্ঞানটুকু যদি না থাকে, তো আপনি সব দোষ ব্যুরোক্রেসির উপরে চাপিয়ে দিয়ে লাভ কি? জি, আপনি যদি তার সঙ্গে ওই টার্মসে কথাবার্তা না বলতে পারেন। জিলু ভাই, এই জায়গায় একটা বিষয় যে আমরা যেটা অনেক বেশি আলোচনা হয়, আপনি যদি পলিটিক্সে ব্যুরোক্রেসিকে বা ল এনফোর্সিং এজেন্সিগুলোকে ব্যবহার করেন, তো তারা তো সেরকম, যেমন আমরা আওয়ামী লীগের সময় শুনেছি যে এমপিদের তারা পাত্তা দিতেন না, বলতে ইলেকশন তো আমরা করে দিয়েছি, আপনি কি ইলেকশন করেছেন? ইভেন থানার ওসি অনেক সময় এসআইরাও এমপিকে পাত্তা দিত না। ওই এক এমপি সাহেব আমার মনে আছে, উনি দুঃখ করে বলেছেন যে অমুক অফিসে গেলে পিয়নও আমাকে সালাম দেয় না। তো মানে পরিস্থিতিটা এরকম ছিল, কারণ ওই পর্যায়ে না। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বলেছেন যে এই আলোচনাটা খুব বড় আকারে হয়, কিন্তু কেন যেন দেখবেন আরেকটা প্রবণতা, একই অনুষ্ঠানে ছিলাম, সেখানে আমি এই কথাটা বলছিলাম যে কিছু হলেই আমরা দেখি ওই ব্যবসায়ীদের গালাগালি করার একটা প্রবণতা আছে, কিন্তু আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি কিন্তু তার একটা বড় শক্তি, কিন্তু আবার এটা রাজনীতিবিদরাই বকাবকি করেন, কিন্তু রাজনীতিবিদরা যখন পুরোপুরি ব্যবসায়ী হয়ে যাচ্ছেন এবং ব্যবসায়ীরা রাজনীতির মধ্যে ঢুকে পড়ছেন, এটা কিন্তু আমরা এইভাবে আলোচনা করার বোঝার চেষ্টা করছি না। জিলু ভাই, এটাই আর কি, এখানে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। আমাদের যেই রাজনীতিতে একটা সময়, আমি খুব কাউকে খাটো করে বলছি না, কিন্তু রাজনীতিতে অযোগ্য অদক্ষ লোক, অনেক সময় শুধুমাত্র টাকার জোরে, অনেক সময় মাসল পাওয়ারের কারণে যে রাজনীতিতে যে তাদের অবস্থান তৈরি করে নিয়েছেন, এই যে আমরা যেই ইয়াটার হাস্যকর কিছু গ্যাপের কথা বলছি, সূত্রপাতটা কিন্তু ওখান থেকেই। আপনি তখন কিন্তু সে আসলে তার রোল কি বা প্রশাসনিক একজন অফিসারের রোল কি, সেগুলোকে সে একাকার করে ফেলেন। হয়তো বা তার অন্যায় কাজের সাহায্যকারী হিসেবে, সহকারী হিসেবে তার সাহায্য চান। সেই ক্ষেত্রে যখন উনি পার্সোনালিটিতে যখন দেখেন যে এই ভদ্রলোক প্রশাসনের, উনি শিক্ষিত, উনি অন্য টাইপের, উনাকেই হয়তো বা উনি ম্যানেজ করবার জন্য এক আচরণ করে বসেন। অর্থাৎ এই জায়গায় আমরা যেটাকে বলি যে ওই চেইন অফ কমান্ড বা হায়ারার্কির বিষয়গুলোও একটা অসুন্দর জায়গায় এসে পৌঁছায়। এই যে 5 তারিখের পর, আমি তো মনে করি এই ইন্টারিম সরকার, তারা তো কোনো পলিটিক্যাল দলের নেতাকর্মীরা এসে ক্ষমতাটা নেন নাই, ওনাদের তো এই জায়গাটা অ্যাড্রেস করা উচিত ছিল, কিন্তু তারা ওই যে পূর্বের ব্যবস্থাকালীন, এখন কি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ আমলে যেটা হয়েছে যে রাষ্ট্রের যারা কর্মকর্তা কর্মচারী, তাদের কিছু দায়বদ্ধতা আছে, তাদের কিন্তু কিছু আমি বলবো যে ঠেকে থাকার বিষয়ও আছে, যে জায়গায় তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন না। সেক্ষেত্রে তারা যদি দেখেন যে এটা পাওয়ার গেমিংটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে এখানে আসলে সহযোগিতা করা ছাড়া উপায় থাকে না, বা এখানে আসলে তাদের সাথে একীভূত হয়ে কাজ না করলে তার চাকরি হারানোর ভয় থাকে, প্রমোশনের ভয় থাকে, অনেক কিছু। এই জায়গাটাই আমি বলছি যে এই যে যেই প্রতিষ্ঠানগুলো আসলে এই যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার হাতিয়ার হয়েছিল বা হাতিয়ার করা হয়েছিল প্রকান্তরে, সেই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে তাদের নিজস্ব আঙ্গিকে সেলফ ডিপেন্ডেন্সি নিয়ে, পেশাদারি মনোভাব নিয়ে তারা দায়িত্ব পালন করতে পারেন, এই জায়গায় কিন্তু ইন্টারিম সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।
ইন্টারিম সরকারের এই যে এত দেশবরেণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন এনজিও, তারা এই যে যারা এনজিওর যারা প্রতিষ্ঠাতা, যারা হেড অফ এনজিওস, তারা কিন্তু এই জায়গায় এই যে মোটিভেশনাল প্রোগ্রাম এবং এটাকে কিভাবে আরও পেশাদারি মনোভাব আনা যায় পুলিশের মধ্যে, কিভাবে প্রশাসনিক ব্যবস্থাপনায় রাজনৈতিক যেই প্রভাব কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা কমিয়ে আনা যায়, সেই জায়গায় কিন্তু তারা ভালো ভূমিকা রাখতে পারতেন। কিন্তু আমি বলবো দে ফেল্ড অ্যাবসলিউটলি। তারা এই জায়গায় কোনো ভূমিকাই রাখতে পারেন নাই। এবং তারা, আমি মনে করি যে প্রশাসন, পুলিশ, এগুলোর নর্মসটা বা টেন্ডেন্সিটা যদি পরবর্তী নির্বাচিত সরকার সত্যিকার অর্থে আসলে সংস্কারের মনোভাব না রাখেন, আমরা কিন্তু আবার ওই আগের ওই চর্চার মধ্যে ফিরে যাওয়ার কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়ে গেছে। আমি কেন যেন ইদানিং মনে হয় যে এই ইন্টারিম সরকার এই জটিল কুটিল সংস্কারের প্রক্রিয়াগুলো বাদ দিয়ে যদি তারা জনকল্যাণে এই পরিবেশ রক্ষা, শহরের যানজট নিরসন, এই যে হেলথ, এডুকেশন, জুডিশিয়ারিতে ওয়ান স্টপ সার্ভিস, এডুকেশনের একটা কমিশনও করেননি তারা করেন নাই, এবং এডুকেশনে কোনো কমিশন করেন। অর্থাৎ এই জায়গাগুলোতে যদি তারা ফোকাস দিতেন, আমার মনে হয় সাধারণ মানুষের কিছু উন্নতি হতো। আমি শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক যারা করবেন, রাজনীতিতে যারা নেতৃত্ব দিবেন, গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন, তাদের আমার মনে হয় মান উন্নয়নের যোগ্যতা নিরিখের একটি চমৎকার সুযোগ এসছে। আমি মনে করি রাজনীতিতে সম্মান প্রদর্শন করা, শিষ্টাচার দেখানো এবং প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবগুলোকে অন্তত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা পেছনে রেখে বিশাল হৃদয়ে প্রদর্শন করে যে যেটাই হোক আমরা সেটা মেনে নিয়ে দেশ গড়ার কাজে ইনভলভ হব, এই জায়গাগুলো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর অনুধাবন করা উচিত এবং এটা চর্চার মধ্যে আনা উচিত। একই সঙ্গে আমি বলবো যে আজে বাজে যে কথা বলার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করবার যেই টেন্ডেন্সি আমরা কিছুদিন দেখতে পাচ্ছি, যে কিছু কিছু নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেই সমস্ত ভাষায় কথাবার্তা বলেন, ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন, তাহলে আপনার সাথে ওবায়দুল কাদের আর ওই মাহমুদুল, কি নাম ওনার, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাহমুদ হাসান মাহমুদ, এদের সাথে আর পার্থক্য রইল কি? আমাদের তো রাজনীতির ওই গুণগত পরিবর্তনটা নিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে এই জায়গায় এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিতে বিশাল হৃদয় প্রদর্শনের সময় এসছে এবং এখানে অনেক কিছুকে, সব কিছুকেই প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করলে চলবে না। আমি একটা জিনিস খুবই আশাবাদী, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যদি বিএনপি সরকার ফর্ম করতে পারে, তারা একটা ইনক্লুসিভ সরকার, অর্থাৎ তারা, আমি মনে করি যে প্রকান্তরে আন্দোলনে যারা ছিলেন সবার অংশগ্রহণ, অর্থাৎ যাতে এই যে জুলাইয়ের জনাকাঙ্ক্ষা স্পিরিটটাকে, যাতে যারা বাইরে থাকবেন অনেকের মধ্যে এই যে চাওয়া পাওয়ার হিসাব কিংবা ক্ষমতার অংশীদারিত্বের প্রশ্নে অনেক সময় যে ক্যাওয়েটিক একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেটাকে উনি বোধহয় একীভূত করবার, যেটাকে আমার কাছে মনে হয়েছে যে ওনার এই মানসিকতাটা, আমি যতটুকু ইতিহাস পড়েছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু এই যে ওনার রাজনীতি শুরুর এই সময়টাতে কিন্তু উনি ইনক্লুসিভ পলিটিক্সের একটা কনসেপ্ট, যার কারণে তিনি কিছুটা যেমন ক্ষতিরও শিকার হয়েছেন, কিন্তু রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাপনায় কিন্তু উনি বিশাল একটি সফলতা এনেছিলেন, বা সুস্থ রাজনৈতিক চর্চার বা গণতান্ত্রিক সত্যিকার অর্থে বহুদলীয় গণতন্ত্রের চর্চার সুযোগটা তিনি তৈরি করেছিলেন। আমি মনে করি যদি এই বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, আমি তো এই মুহূর্তে মনে করি যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বিএনপির গণমানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার যেহেতু সম্ভাবনাটা প্রকট, যদি বিএনপির নীতি নির্ধারণী মহল, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওই ইনক্লুসিভ সরকার গঠনের প্রক্রিয়াটা জারি রাখেন, যেটা যেই ফর্মেই হোক, আমি মনে করি দ্যাট উড বি আ ম্যাজিক রোল, যেটা বাংলাদেশের এই যে জুলাই পরবর্তী যে রাজনীতি, সমাজ পরিবর্তনের, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক পরিবর্তনের যে সুযোগ, সেটির দিকে মনে হয় আমরা ইতিবাচকভাবে ধাবিত হতে পারবো। জি, ডক্টর আলিয়ার হোসেন। আমি যেটা বলবো যে ফাইনালি যে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী দ্য নাম্বার অফ থিংস, ইলেকশন হয়ে যাওয়ার পরেও আমাদের অনেক কিছু থেকে যাবে। আমাদের দেশের এনভায়রনমেন্টাল ইস্যু এবং বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের ব্যাপার থেকে যাচ্ছে, এবং তারপরে আমাদের শিক্ষা, চিকিৎসা, তারপর আমাদের পররাষ্ট্রনীতি। তো এই বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে অনেকগুলো রাজনৈতিক দলই এগুলোর ব্যাপারে তাদের মতামত দিয়েছেন। তবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে 31 দফা উনি যেটা দিয়েছেন, দ্যাট ইজ ভেরি বিউটিফুলি আর্টিকুলেটেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। এবং ওই 31 দফার মধ্যে চমৎকারভাবে আপনারা যদি দেখেন যে ইউএন এজেন্ডা 2030, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 16, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম
আপনারা যদি দেখেন যে ইউএন গ্লোবাল কম্প্যাক্ট, যেখানে 10 প্রিন্সিপালস অফ বিজনেস, এই দুইটা জিনিস কম্বিনেশন যদি করে দেখেন, যে অবভিয়াসলি আমাদের দেশের কনটেক্সে তার চেয়ে বেশি নিড, এবং যে কারণে এটা 31 যে তারা স্টেপ বা দফা যেটা দিয়েছেন, এটা কম্বিনেশনটা ভেরি নাইস। তো এখন আমরা যদি তাদেরকে কোঅপারেট করি বা তারা যদি চায়, তারা যদি ওইটা করতে পারে, বিএনপি যদি ওইটা করতে পারে, আই থিঙ্ক দেয়ার ইজ এ হোপ ফর এ বেটার বাংলাদেশ, দেয়ার ইজ এ হোপ ফর এ বেটার টুমোরো। বাট কোয়েশ্চেন ইজ উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। এবং তারেক রহমান সাহেব নিজেও বলেছেন যে দিস ইজ নট পসিবল টু ডু ইট বাই আওয়ার সেলফ সিম্পলি, ইট শুড বি ইনক্লুসিভ অ্যান্ড ইট শুড বি সাপোর্টেড বাই অল কাইন্ড অফ স্টেক হোল্ডার্স অ্যান্ড এভরিওয়ান ফ্রম এভরিওয়ের। তো ওই সাপোর্ট এবং ওই মেকানিজমটা যদি আমরা বিল্ড করতে পারি, ওই মাইন্ডসেটটা যদি থাকে, এবং যেহেতু বিএনপি চাচ্ছে, বিএনপির পলিটিক্যাল থটসটাও আমরা রিসেন্টলি দেখেছি যে তারেক সাহেব একটু ডিফারেন্টলি চিন্তাভাবনা করছে অন্যান্য দলকে নিয়ে কীভাবে কাজ করা যায়, এবং ইজ ভেরি ওপেন টু ওয়ার্ক উইথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। এবং আমাদের ইন্টারন্যাশনাল পলিসি পররাষ্ট্রনীতিও উনি 31 দফায় খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো আমরা যদি সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এবং ওই 31 দফা যদি কার্যকারী হয়, I think we have a hope. আমরা যে জিনিসগুলো লস্ট হয়েছে তো হয়েছে, বাট মুভিং ফরওয়ার্ড, এবং আমাদের যে পপুলেশন গ্রোথ, আমাদের যে কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস, এনভায়রনমেন্টাল ইস্যুস, হেলথ ইস্যুস, এডুকেশন ইস্যুস, এবং উই শুড নট অলসো ফরগেট যে বাংলাদেশ ইজ আ ভেরি স্ট্র্যাটেজিক লোকেশনস ফর ইউএসএ, চায়না, ইন্ডিয়া, রাশিয়া অ্যান্ড অলসো ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই ক্ষেত্রেও আমাদের একটা কমপ্লিকেটেড কিন্তু সিচুয়েশন থেকেই যায়। যদি আমাদের দেশ আমরা একটা গুড রোল প্লে না করি, তখন জিও পলিটিক্যাল গেমেও আমরা হেরে যাব বা আমাদের দেশকে একটা ডিফারেন্ট ডাইরেকশনে নিয়ে যেতে পারে। তো কেয়ারফুলি থিঙ্কিং এভরিথিং, আই এম লুকিং ফরওয়ার্ড অ্যান্ড থিঙ্কিং পজিটিভলি যে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় এবং বিএনপি যদি 31 দফা অ্যাক্টিভেট করতে পারে, উইল বি হ্যাভিং এ বিউটিফুল টাইম। আমি ভাইয়ের সাথে একটা জায়গায় একটু কানেক্ট করি, সেটা হলো যে বাংলাদেশে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা রাজনৈতিক যে স্টেক হোল্ডার্স, এদের মধ্যে আসলে ঐক্যমত ছাড়া বাংলাদেশের সামনে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশাল দুর্যোগ আছে। যেটা বাংলাদেশ বিভিন্ন কারণে যে জিওপলিটিক্যাল হাব আমরা বলি, যে এটার মধ্যে অনেক ধরনের রাষ্ট্রের বা আমি যদি বলি পরাশক্তিগুলো নিয়ে যে চিন্তাভাবনাগুলো আছে, এটি একমাত্র আমি মনে করি রাজনৈতিক ঐক্যমত এবং দেশের সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে দেশের স্বার্থে এক থাকার, অন্তত দেশের স্বার্থে এক থাকার বিষয়টিকে আমি মনে করি নিশ্চিত করতে পারলে আমরা যে কোনো ধরনের ষড়যন্ত্র বলি বা যে কোনো ধরনের দুঃসময় বলি, সেটাকে অতিক্রম করতে পারবো। আমি ইন্টারিম সরকারের যেই অনেক আলোচনা করেছি, লাস্টে শুধু এইটুকু বলবো, ইন্টারিম সরকারের এই মুহূর্তে যে ঐক্যমত্য কমিশনটাকে যাতে এটাকে সাকসেসফুলি যাতে এটার এন্ডিংয়ে নিয়ে যেতে পারে, সেই জায়গায় কোনো ধরনের প্রভাব বিস্তার ছাড়াই কাজ করতে দেওয়া উচিত এবং এটাকে একটা সুন্দর সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালু রাখা উচিত। একই সঙ্গে আমি দুইটা বিষয় বলবো যে ইন্টারিম সরকারের আরেকটু ফোকাস দেওয়া উচিত এবং তাদের দিতেই হবে, সেটি হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার বিষয়ে কিন্তু এখনও অনেক আছে যে এই বিষয়গুলো প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে না। আরেকটি হচ্ছে এই জুলাই গণহত্যায় যে বিচারিক কার্যক্রমটা, এটা যদিও বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে পোট্রে করার চেষ্টা করা হয়, কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে মনে করি যে এটার গতিশীলতা দৃশ্যমান না। এই বিচারিক প্রক্রিয়াটা দৃশ্যমান এবং এফেক্টিভ করা উচিত। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এবং ডক্টর আলিয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, বাংলাদেশ নামের এই ট্রেনটি বারবার লাইনচ্যুত হচ্ছে, লাইনে তোলার চেষ্টা হচ্ছে, কিন্তু এর বিনিময়ে অনেক রক্ত দিতে হচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, এবং যেটা গত বছরের জুলাই আগস্টও দিয়েছে মানুষ। কিন্তু ট্রেনটা আসলে লাইনে তুলেও আবার লাইনচ্যুত হয়। অনেকেই টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পান, কিন্তু শেষ পর্যন্ত আলোটা অন্ধকারই পরিণত হয়, স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয়। এবং এর কারণ অনেকগুলো বিষয় আমার অতিথির আলোচনা করেছেন। মোটা দাগে যেটা বলা যেতে পারে যে আস্থার একটা সংকট সর্বত্র, বিশ্বাসযোগ্যতা নেই। এটা বর্তমান সরকারের কথা বলি, অতীতের কথা বলি, এমনকি ভবিষ্যতে যারা আসবেন তাদের নিয়েও অনেক আশার জায়গা আছে। কথা সত্যি, ইতিমধ্যেই অনেক আশার জায়গা তৈরি হয়েছে, কিন্তু সংকটটা কিন্তু থাকছে মানুষের মধ্যে। মূল কথা হচ্ছে যে ক্ষমতা যদি আপনি জনমানুষের হাতে তুলে না দেন এবং সেটাই যদি আপনি বিশ্বাস স্থাপন না করতে পারেন, এই সংকট আসলে থাকবেই। এবং রাজনীতিতে, আমার অতীতের বলছেন, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন দরকার, সেটা আসলে আমরা খুব একটা লক্ষ্য করছি না। হ্যাঁ, কথাবার্তায় পরিবর্তন হয় বটে, এবং এই পরিবর্তনের কথাবার্তা কিন্তু আমরা 2007-08-এও শুনেছি।
আমরা রাজনীতিবিদদের উপরে, ব্যবসায়ীদের উপর দিয়ে যে ঝড় গেছে সেটাও জানি, এবং আমরা এটাও শুনেছি বিভিন্ন দলের নেতারা বসে জেলখানার মধ্যে শপথ করেছেন তারা ভালো হয়ে যাবেন, অতীতে যা করেছেন আর করবেন না। কিন্তু সুযোগ যখন আবার এলো আমরা দেখলাম যে তারা তার চাইতে আগের চাইতে বহু গুণে সেই একই অপকর্মে লিপ্ত হয়েছেন। কাজে এই অবস্থা থেকে আসলে বাংলাদেশকে বের করতে হবে, না হলে ওই কিছুদিন পরপর, কয়েক বছর পরপর একই রকমের ঘটনা ঘটবে, তারা সাফার করবেন, আমরা সাফার করব, কিন্তু এভাবে একটা দেশ আসলে চলতে পারে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।